বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখি চানবীর দেশে ঢোকার সাহস পায় নাই, কিন্তু সুবহানের পুত্র এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজনীতি আর ব্যবসায়িক ক্ষমতার আড়ালে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এমন অদৃশ্য সাম্রাজ্য, যাদের বিরুদ্ধে কথা বলা মানেই যেন নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। রাষ্ট্রের আইন, প্রশাসন, এমনকি মিডিয়ার একটি বড় অংশকেও যারা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে এসেছে দীর্ঘদিন। কিন্তু 2026 সালের জুনের উত্তপ্ত সংসদ অধিবেশনে হঠাৎ করেই সেই অদৃশ্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ চালিয়ে পুরো দেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দিলেন কুমিল্লা 4 আসনের তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আর এই এক বক্তব্যের পরেই যা ঘটতে শুরু করেছে তা যেন বাংলাদেশের ক্ষমতা, ব্যবসা আর মিডিয়া সিন্ডিকেটের ভয়ঙ্কর অন্ধকার জগৎকে আবারও উন্মোচন করে দিয়েছে জনসম্মুখে। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সাধারণ আলোচনায় অংশ নিতে উঠে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ। শুরু থেকেই তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ, ভাষায় ছিল স্পষ্ট চ্যালেঞ্জ। তিনি সরাসরি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এমন কিছু প্রশ্ন ছুড়ে দেন যা সংসদ কক্ষে উপস্থিত সবাইকেই কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। হাসনাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার মালিক সোবহান কিংবা আনভির কেউ দেশে ফেরার সাহস পায়নি, কিন্তু আজ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে তারা আবার প্রকাশ্যে দেশে প্রবেশ করেছে। আরও ভয়ঙ্কর অভিযোগ তুলে হাসনাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল, কিন্তু এখন সেই মামলার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাহলে কি আন্ডার টেবিল কোনো সমঝোতা হয়ে গেছে? সরকার কি গোপনে কোনো ডিল করেছে? যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে কেন আইনি ব্যবস্থা সামনে এগোচ্ছে না? এরপর তিনি সরাসরি অভিযোগ করেন, এই বসুন্ধরা গ্রুপ শুধু অর্থ পাচার কিংবা সম্পদ দখলই করেনি, বরং অতীতের রাজনৈতিক নিপীড়ন, গুম, খুন এবং হত্যাকাণ্ডের পক্ষেও তাদের মিডিয়ার মাধ্যমে বৈধতা তৈরি করেছে। যারা বছরের পর বছর আওয়ামী লীগের প্রচারণার অস্ত্র হয়ে কাজ করেছে, তাদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর অবস্থানে আছে সেটাও জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায়? সংসদের ভেতরে এই বক্তব্য শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় এক রহস্যময় পাল্টা আক্রমণ, যেন কেউ আগে থেকেই অপেক্ষায় ছিল। দেশের অন্যতম বৃহৎ সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন হঠাৎ করেই প্রকাশ করে ব্যতিক্রমী শিরোনাম, কালা কালা সাদা কালা। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শিরোনামটি ছিল সরাসরি হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে দেওয়া এক মনস্তাত্ত্বিক পাল্টাবার্তা। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। মাত্র 2 ঘন্টার ব্যবধানে বসুন্ধরা গ্রুপের আরেক সংবাদ মাধ্যম কালের কণ্ঠ একের পর এক ফটোকার্ড প্রকাশ করতে শুরু করে। আমতারেক নামে পরিচিত আমজনতা দলের তারেক রহমানের বক্তব্য ব্যবহার করে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে একে একে 4টি ফটোকার্ড ছাপানো হয়। এরপর রাশেদ খানের বক্তব্য ঘিরে প্রকাশ করা হয় আরও 5টির বেশি ফটোকার্ড। শুধু একদিনেই প্রায় 15 থেকে 20টি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যার প্রত্যেকটি ছিল হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি কোনো সাধারণ সংবাদ কাভারেজ নয়, এটি হলো সরাসরি কর্পোরেট শক্তির পাল্টা শক্তি প্রদর্শন, এক ধরনের হুমকি। যেন বার্তাটা খুবই পরিষ্কার, আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা দেখিয়ে দেব আমাদের হাতে কত বড় মিডিয়া সাম্রাজ্য আছে। এখানে উঠে আসে বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলোর বহু পুরনো এক ভয়ঙ্কর বাস্তবতা। এদেশের অধিকাংশ বড় মিডিয়া হাউসের মালিক আসলে বিশাল বিশাল শিল্পগোষ্ঠী। আর তাদের জন্য মিডিয়া কখনোই শুধুমাত্র সংবাদ পরিবেশনের প্ল্যাটফর্ম নয়, মিডিয়া তাদের ব্যবসা রক্ষা করার ঢাল। তারা ব্যবসায় অনিয়ম করবে, সম্পদ দখল করবে, রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করবে, কিন্তু কেউ প্রতিবাদ করলেই সেই মিডিয়াকে অস্ত্র বানিয়ে তাকে জনসম্মুখে আক্রমণ করবে। আর হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এই অভিযান চলাকালেই বসুন্ধরার মিডিয়া হঠাৎ নতুন আরেক ফ্রন্ট খুলে দেয়। এবার টার্গেট করা হয় জামায়াতে ইসলামীকে। একই দিনে সংবাদ প্রকাশ করা হয় ছাত্রলীগের সেই বহুল আলোচিত হেলমেট বাহিনীর সাথে নাকি জামায়াত শিবিরের সম্পর্ক ছিল। এই রিপোর্ট প্রকাশের পরপরই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। জামায়াতে ইসলামী আজ এক কড়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরো ঘটনাকে সিন্ডিকেটেড সংবাদ বলে আখ্যা দেয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের স্পষ্ট ভাষায় বলেন, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে দলটির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এভাবে মিথ্যা এবং কাল্পনিক সংবাদ ছড়িয়ে
জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক সংগঠন। দেশের প্রতিটি জাতীয় সংকটে জামায়াতের নেতাকর্মীরা জনগণের পাশে থেকেছে। সংসদে নির্বাচিত প্রতিনিধিরা অতীতে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার নজির স্থাপন করেছে। এমনকি দলটির সাবেক 2 মন্ত্রী দায়িত্ব পালনকালে 1 টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি। এই পরিস্থিতিতে পুরো বিষয়টি এখন নতুন রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে। কেন সংসদে বসুন্ধরার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মাত্র 1 দিন পরই হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে এত বড় মিডিয়া ক্যাম্পেইন শুরু হলো? কেন একই পথে জামায়াতকেও টার্গেট করা হলো? এটি কি নিছকই সাংবাদিকতা, নাকি কর্পোরেট সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার যুদ্ধ? সবচেয়ে বড় খবর হলো, হাসনাত আবদুল্লাহ এবার নীরব থাকছেন না। ঘনিষ্ঠ সূত্র বলছে, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মানহানি, অপপ্রচার এবং রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগে খুব দ্রুত মামলা দায়ের করতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ। আর যদি সত্যি সেই মামলা হয়, তাহলে এটি হবে বাংলাদেশের কর্পোরেট মিডিয়া শক্তির বিরুদ্ধে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ। কারণ প্রশ্নটা এখন শুধু একজন এমপি নয়, প্রশ্নটা হলো, এই দেশে কি বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলো মিডিয়া কিনে নিজেদের বিরুদ্ধে ওঠা সব কণ্ঠ রোধ করবে? সংসদে দাঁড়িয়ে একজন প্রতিনিধি যদি কোনো শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলতেই না পারেন, তাহলে গণতন্ত্রের অর্থ কী? আজ দেশের মানুষ খুব কাছ থেকে দেখছে। একদিকে সংসদে উঠে কর্পোরেট সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি আঘাত হানা এক তরুণ রাজনীতিবিদ, অন্যদিকে শত শত কোটি টাকার মিডিয়া শক্তি নিয়ে পাল্টা প্রতিশোধ নিতে নামা এক ব্যবসায়িক সাম্রাজ্য। এই সংঘাত শুধু হাসনাত আবদুল্লাহ বনাম বসুন্ধরা নয়, এটি হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি, কর্পোরেট ক্ষমতা এবং মিডিয়া নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর ক্ষমতার লড়াই। এখন পুরো জাতি তাকিয়ে আছে একটাই প্রশ্নের দিকে, হাসনাত আবদুল্লাহ কি শেষ পর্যন্ত সত্যিই আইনি যুদ্ধে নামবেন? তিনি কি বসুন্ধরার প্রত্যেকটি মিডিয়ার বিরুদ্ধে, এমনকি সায়েম সোবান আনভিলের বিরুদ্ধে মামলা করবেন? আর যদি নামেন, তাহলে বহু বছর ধরে অদৃশ্য ক্ষমতার আড়ালে থাকা এই কর্পোরেট সাম্রাজ্যের মুখোশ কি অবশেষে জনতার সামনে খুলে যাচ্ছে? এখন বাংলাদেশের রাজনীতিতে হয়তো নতুন এক বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কারণ বসুন্ধরায় একই সাথে জামায়াত এবং জনপ্রিয় নেতা হাসনাত আবদুল্লাহকে খেপিয়েছে। এখন দেখার বিষয়, জামায়াত এবং হাসনাত আবদুল্লাহ বসুন্ধরার বিরুদ্ধে কতটা সক্রিয় ভূমিকা রাখতে পারে। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বসুন্ধরা বনাম জামায়াত এবং হাসনাত আবদুল্লাহর এই লড়াইয়ে জিতবে কে? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।